ডিগ্রি এই সময় দাঁড়িয়ে কি এখনো ইম্পর্টেন্ট? বিটেক করে বিএসসি করে আই হ্যাভ সিন পিপল কামিং ফর অ্যান ইন্টারভিউ ফর অপারেশনস ফর ব্যাক অফিস ফর ডেটা ম্যানেজমেন্ট। মানে তাদের কোনো গোল ওদের গোল নেই, কোনো ক্ল্যারিটি নেই যে আমি কেন বিএসসি করেছি, আমি কেন বিটেক করেছি। ওয়ান পয়েন্ট অফ টাইম আই হ্যাভ টু গেট ইনটু আ জব। মানে আমার ডিগ্রিটা হচ্ছে আমার বেসিক ফার্স্ট স্টেপ টুয়ার্ডস এন্টারিং অ্যান ইন্ডাস্ট্রি। একটা ফ্রেশার রিক্রুট করার আগে আমরা দেখি সে কতটা কোচেবল, তার উইলিংনেস টু লার্ন কতটা আছে। অভিভাবকদের এই জায়গাটা বোঝা দরকার। কাউন্সেলিং করাটা খুব দরকার। আমি ক্লাস 10 এর পরে পাস আউটের পরে দে শুড ডু ফর কাউন্সেলিং। আরেকটা খুব দরকার হচ্ছে ইন্টার্নশিপ। আচ্ছা, ইন্টার্নশিপ খুব ইম্পর্টেন্ট। করাটা খুব দরকার একটা। আপনার কি মনে হয় এই যুগে দাঁড়িয়ে কি ধরনের ডিগ্রি মানে অ্যাকোয়ার করা দরকার? ডিগ্রি বা ইভেন পড়াশোনা যেটা করছি, এটা ফর জব না নলেজ? দুটো ক্যান্ডিডেট তো এরকম আসে সব জায়গাতেই যে অলমোস্ট অ্যাট পার সব কিছুতেই, মানে তখন কোন বিষয়টা তখন বেশি জোর দেওয়া হয়, যে কোন পার্টটা, ডিগ্রি, নলেজ, মার্কস না তার স্কিল? আপস্কিল করে যেতে হবে কন্টিনিউয়াসলি, এবং সেটা আপনার যত বয়স হোক, যখন আপনি আসুন, এটার কোনো শেষ নেই। ইন্ডাস্ট্রি ইজ চেঞ্জিং, সো ইউ আপস্কিলিং ইজ মাস্ট। কি মনে হয় যে ফ্রিকোয়েন্ট জব ছাড়ার কি ধরনের রিজন আপনার এখন সামনে পান দেখতে আপনার তরফে? তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে, এই ডিগ্রি স্কিল হোক বা ইন জেনারেল ইন্টারভিউ যারা জবে আলটিমেটলি যাবে? প্রায় 20 বছর ধরে সাংবাদিকতা করছি। শুরুটা কিন্তু বেশ মজাদার এবং ইন্টারেস্টিং হয়েছিল। তখন আপনারা সবাই জানেন, তারা টিভি দায়িত্বে ছিলেন একজন বেশ গুণী একজন মানুষ। তো আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাশ করে সেখানে ইন্টারভিউতে, যাদবপুর ইউনিভার্সিটি তখন পড়ছি, মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছি। সেখানে পড়তে পড়তে একটা যা হয়, এখানে এলো বিভিন্ন জায়গা থেকে, যেমন তারা আসেন স্টুডেন্টদের, কলেজ স্টুডেন্টদের অ্যাকোয়ার করার জন্য, সেরকমভাবেই তারা টিভি এসেছিলো। এবং আমি ইন্টারভিউ প্রসেসে খুব যেটা আর কি কলেজের মধ্যে ছিল সেটাতে একদম টপ করে আমি মেন ইন্টারভিউতে যখন যাই, প্রথম প্রশ্ন আমাকে যেটা ফেস করতে হয়েছিল যে মাধ্যমিক এবং এইচএসে নাম্বার কম কেন? আমি যথারীতি পড়াশোনাটা একটু কমই করতাম, আর নাম্বার কম এসেছিল, সত্যি কথা বলেছিলাম। তখন একটা কথা আমার শুনতে হয়েছিল, ডিগ্রি এবং মার্কস খুব ইম্পর্টেন্ট, যতটা ভালো করা দরকার সেই অনুযায়ী আমি করে উঠতে পারিনি। তাই যে কাট অফ ছিল, সেই তারা যে যোগ্যতা মান রেখেছিলেন, অন্তত তিনি যিনি দায়িত্বে ছিলেন, তিনি মনে করেছিলেন আমি যোগ্য নই সেই জায়গায় চাকরি করার জন্য। পরবর্তীকালে স্টার আনন্দ, যা বর্তমানে এবিপি আনন্দ, সেখানে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু তখন থেকে এবং এখন এই যে প্রায় 20 বছর হয়ে গেছে, একটা জিনিস নিয়ে সবসময় এই লড়াইটা চলতে থাকে, আর একটা ডিবেট চলতে থাকে, সেটা হচ্ছে ডিগ্রি না স্কিল, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট চাকরি পাওয়ার জন্য? আর পাদ পরিচয় আজকে আমাদের বিষয় কিন্তু সেটাই, ডিগ্রি বনাম স্কিল না ডিগ্রি এবং স্কিল। আর সে নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন লার্নেটের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট লতিকা সিনহা। নমস্কার, স্বাগত। তো আমি যেটা আমার কথা বললাম, একেবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, প্রথম একদম সরাসরি যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে, ডিগ্রি এই সময় দাঁড়িয়ে কি এখনো ইম্পর্টেন্ট? ওয়েল, ডিগ্রি ইজ অফকোর্স ইম্পর্টেন্ট, বিকজ আমরা যেটা মনে করি, যখন আমরা একজন ফ্রেশারকে একটা চান্স দিই, ফ্রেশারকে ইন্ডাস্ট্রিতে ওর ফার্স্ট স্টেপ টু জয়েন আ কোম্পানি অ্যাজ আ ফ্রেশার, আমাদের কাছে সেভাবে ওকে জাজিং প্যারামিটার্স আমার কাছে কিছু থাকে না। সো ওই ডিগ্রি আর কাট অফ মার্কস যেটা থাকে, ওটা আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ, কেন কি আমরা ওই থ্রু দ্যাট আমরা দেখি একটা, মানে একটা স্টুডেন্টের জার্নি ওভারঅল, ও কতটা ডিসিপ্লিন ছিল, ও কতটা কনসিস্টেন্ট ছিল, প্লাস ওর বেসিক লার্নিংগুলো কীভাবে ও ক্যারি ফরওয়ার্ড করেছে, ওটা ডিগ্রিতে রিফ্লেক্ট করে। তো যখন কোম্পানিজরা ফ্রেশার্স নেয়, যেমন থ্রু ক্যাম্পাস ইন্টারভিউ অ্যান্ড অল, ওরা তখন একটা কাট অফ মার্কস রেখে থাকে তার জন্য। রাইট। আপনার তো জার্নিটা মানে এইচআর প্রসেস থেকে শুরু করে এখন এই জায়গায় ক্লায়েন্ট অ্যাকুইজিশন, সেই জায়গায় আপনি যখন ছিলেন, বা আপনার
মানসিকতায় আপনি কি দেখেন? মানে একজন যখন ছাত্র আলটিমেটলি সে তো প্রফেশনাল জগতে প্রবেশ করে, যখন পড়াশোনা শেষ করে বা চলতে চলতেও তারা আসছে, প্রথম কোন জিনিসটা আপনারা দেখেন? প্রথম যেমন আমি মেনশন করলাম, যখন আমরা ক্যাম্পাস ইন্টারভিউ করি, ক্যাম্পাস সিলেকশন করি, তখন কলেজ থেকে আমরা বলে দিই যে অ্যাভারেজ একটা পার্সেন্টেজ বলে দিই আমরা, 70 to 80% অ্যাভারেজ আপনারা স্টুডেন্ট পাঠাতে পারেন যারা স্কোর করেছে। তো সেই হিসাবে স্টুডেন্টদের লাইন আপ করে কলেজ। তারপরে আমরা ওখান থেকে অফকোর্স একটা আমাদের জাজিং প্যারামিটার্স থাকে, ইন্টারভিউ প্যারামিটার থাকে, যেখানে কমিউনিকেশন স্কিলটা দেখা যায়। প্লাস আমরা আরেকটা জিনিস দেখি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। যেমন একটা স্টুডেন্ট অ্যাপার্ট ফ্রম হিজ লার্নিং জার্নি, ওর সাথে আর কি কি স্কিল ওর মধ্যে ও অ্যাড করেছে। মানে আই এম নট টকিং অ্যাবাউট আ বুট ক্যাম্প কোর্স লাইক আ সার্টিফিকেশন কোর্স, বাট ইয়েস, ও কোথায় স্কুলকে রিপ্রেজেন্ট করেছে, কোথায় কলেজকে রিপ্রেজেন্ট করেছে, এটাতে একটা ক্যান্ডিডেটের মানসিকতাটা অনেকটা বোঝা যায়। ও কতটা I would say prompt এইসব ব্যাপারগুলো নিয়ে, টু টেক আপ চ্যালেঞ্জেস, টু টেক আপ লিডারশিপ স্কিল। তো এই প্যারামিটার্সগুলো চলে আসে সেই সময়। সো আই উড সে ডিগ্রি আর এইসব জিনিসগুলো আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। মানে ডিগ্রি বেসিসে আমি জাজ করলাম সেটা না, আমাকে এই প্যারামিটার্সগুলো দেখতে হবে। তার মানে ডিগ্রি বনাম স্কিল নয়, মানে ডিগ্রি এবং স্কিল ইয়েস, দুটোই ইম্পর্টেন্ট। কারণ হ্যাঁ, মানে এখন যে মিথটা কাজ করে আর কি, যে এক হচ্ছে যে দুরকম মিথ কাজ করে, যে ডিগ্রি সে অর্থে এখন আর ইম্পর্টেন্ট নয়। আই উড নট অ্যাগ্রি অন দিস। কেন কি, अगेन এটা না সার্ভিস সেক্টরের উপরে ডিপেন্ড করে। যেগুলো আইটি সার্ভিস সেক্টরস, যেগুলো যেমন যারা নর্মালি ক্যাম্পাস রিক্রুট করে থাকে, যেমন টিসিএস করে থাকে, উইপ্রো করে থাকে, এরা কিন্তু তখন ওই কাট অফ মার্কসটা রেখেই থাকে। তারপরে ওরা ওদের হায়ারিং প্রসেস আছে, গ্রুপ ডিসকাশন, ওইগুলো করে ওরা ফিল্টার করে। ফার্স্ট ফিল্টার ইজ ডিগ্রি ফর দ্যাম, স্কোর। তারপর ফিল্টারেশন হচ্ছে কমিউনিকেশন, স্কিল সেট, পোর্টফোলিও। কিন্তু কিছু কিছু সেক্টর যেখানে ডিগ্রি ইজ মাস্ট, ওটা লিগাল কমপ্লায়েন্সে পড়ে। যেমন হয়ে গেল ফার্মেসি কোম্পানিজগুলো বা কম্পিউটার সায়েন্স বা যারা ওগুলো নিয়ে পড়াশোনা, তারা তো ডিগ্রি ছাড়া কোনো চান্স নেই। ওটাতে একটা লিগাল কমপ্লায়েন্সে পড়ে, যে একটা ফার্মাসিস্ট একটা ফার্মেসি কলেজ থেকে যে পাস আউট, ওর ডিগ্রিটা ম্যাটার করবে। সো এটা अगेन ডিপেন্ডস কি কোন সার্ভিস সেগমেন্ট থেকে। কমপ্লিটলি যদি সার্ভিস সেগমেন্ট হয়, যেমন রেজার পে হয়ে গেল, জোম্যাটো হয়ে গেল, এরা যখন হায়ারিংগুলো করে, তো এদের ক্ষেত্রে ডিগ্রিটা অতটা ম্যাটার নাও করতে পারে। ওদের ক্ষেত্রে ওরা দেখতে পারে অন্য স্কিল সেটগুলো, যেমন একটা স্টুডেন্টের কমিউনিকেশন স্কিল, ক্লায়েন্ট হ্যান্ডলিং স্কিল, ক্রাইসিস ম্যানেজমেন্ট সে কীভাবে করতে পারে। দ্যাট ইজ ওটা ইন্টারভিউ প্রসেস, একজনের সাথে কথা বলতে বলতে অনেকটা বোঝা যায়। সো ওই প্যারামিটার্সগুলো ওদের জন্য কাজ করে। রাইট। তো এই জায়গাতে যেটা বলবো, যে ধরুন এই যে ডিগ্রি যখন কেউ নিচ্ছে, কারণ রিসেন্ট যে স্টেটা বা যে স্ট্যাট, যেগুলো রিসেন্ট যে স্ট্যাট পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে কোথাও যারা জেনারেল ডিগ্রি করে যারা আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু আনএমপ্লয়মেন্টের সংখ্যাটা একটু হলেও বেশি রাদার দ্যান স্পেশালাইজড ডিগ্রি। তো সেটাও কি মনে হয় যে এখনকার দিনে দাঁড়িয়ে, মানে নর্মাল আমাদের সময়ে যে জেনারেল ডিগ্রি কোর্সগুলো করলেই হয়ে যেত, সেটা করলে হবে না? এবং আমার মনে হয় এই যেটা বলছিলেন, যে ডিগ্রির সঙ্গে পাশাপাশি যদি একটু স্পেশালাইজড ডিগ্রি হয় এবং তার সঙ্গে যদি কিছু স্কিল সেট অ্যাড করা যায়, তাহলে বোধহয় সেটা ভালো হয়। সেটাই কি সার্টিফিকেশন কোর্সেসগুলো। মানে আরেকটা আমরা দেখে থাকি কি, যারা আসে ফ্রেশার্সরা, যারা ইন্টারভিউ দিতে আসে, লাইক উই কল দেম জেন জি, ওরা আইদার ওই এজ গ্রুপটা থাকে, আদার 21 থেকে 26, 27। তো আইদার ওদের 1 থেকে 1.5 বছর এক্সপিরিয়েন্স থাকে, অথবা কলেজ পাস আউটস থাকে, নর্মাল অ্যান্ড অ্যাবসলিউট ফ্রেশার্স। তো ওদের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে, ওরা তো একটা গ্র্যাজুয়েশন করে একটা ডিগ্রি পেয়ে যায়, কিন্তু দে ডু নট পারসু ইন দ্য সেম লাইন। বিটেক করে, বিএসসি করে, আই হ্যাভ সিন পিপল কামিং ফর অ্যান ইন্টারভিউ ফর অপারেশনস, ফর ব্যাক অফিস, ফর ডেটা ম্যানেজমেন্ট। মানে তাদের কোনো গোল নেই, কোনো ক্ল্যারিটি নেই যে আমি কেন বিএসসি করেছি, আমি কেন বিটেক করেছি, আমি কি আই উইল চুজ টেকনিক্যাল লাইন, না আমি মার্কেটিং, অপারেশনস, ব্যাক অফিস এগুলো করবো। বাট ওদের জন্য হচ্ছে ডিগ্রি মানে আই জাস্ট হ্যাভ টু পাস আউট, আমাকে যে কোনো একটা ডিগ্রি করতে হবে, তারপরে আমি ভাববো। হ্যাঁ, মানে ডিগ্রিটাও করার পেছনে কোনো থট প্রসেস থাকে না, এটা আপনি মনে করছেন যে এই একটা থট প্রসেস থাকা উচিত। প্রসেস থাকাটা খুব ইম্পর্টেন্ট। কেন কি, আমি যে 3 বছর আফটার মাই স্কুল আমি যে দিচ্ছি আমি ডিগ্রি করার জন্যে,
তো ওটা আমার লং টার্ম কি ভ্যালু অ্যাড করছে আমাকে। এখান থেকেই আমার আরেকটা প্রশ্ন যেটা মাথায় আসছে, এটা লোকজন হয়তো ভাবে যে ডিগ্রি কি শুধু পড়াশোনার জন্য, না ডিগ্রি চাকরির জন্য? ডিগ্রিটা মানে যখন ডিগ্রি যে কোর্সটা আমি ভাবছি যে এই ডিগ্রিটা বা এটা নিয়ে পড়বো, কারণ অনেক সময় আমাদের সময় হয়তো ছিল, আমরা হয়তো ভাবতাম না যে কী নিয়ে চাকরির ক্ষেত্রে কোথায় পাবো, সেই অনুযায়ী কখনো ভাবতাম না যে কোন সাবজেক্ট নেবো বা কী নিয়ে পড়বো। কিন্তু এখন মধ্যে সময় পাল্টেছে। একদম ভাবা উচিত, বিকজ আমি ডিগ্রিটা নিয়ে কি করবো, আমাকে ডিগ্রিটাকে তো মনিটাইজ করতে হবে। অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম আই হ্যাভ টু গেট ইনটু আ জব। মানে আমার ডিগ্রিটা হচ্ছে আমার বেসিক ফার্স্ট স্টেপ টুয়ার্ডস এন্টারিং অ্যান ইন্ডাস্ট্রি। তো ইন দ্যাট কেস আমার অ্যাবসলিউটলি যখন আমি ভাববো একটা ডিগ্রি করার আগে যে লং টার্মে আমাকে ভ্যালু এডিশনটা আমি কী পাবো, আমি কি ওই ফিল্ডেই পরবর্তীকালে আমি করবো, না আমার ফিল্ড ডাইভার্সিফিকেশন আছে, আমার ইন্টারেস্ট এরিয়া কি, তাহলে ওই ডিগ্রিটা ম্যাটার করে। আদারওয়াইজ আমি অ্যাজ মাই লাইক থ্রু এক্সপিরিয়েন্স আমি বলছি যে যে ইন্টারভিউসগুলো আমি জাস্ট মেনশন করলাম, মানে বিটেক বিএসসি করে এত হার্ডওয়ার্ক করে এত ভালো স্কোর করে CGPA 9.6 এইসব মার্কস নিয়ে এসে দে কাম ফর অ্যান ইন্টারভিউ ফর ব্যাক অফিস অ্যান্ড অপারেশন, দ্যাট রিয়েলি পেইনস ফ্রম দি HR পার্সপেক্টিভ অ্যান্ড ফ্রম দি ডিপার্টমেন্টাল পার্সপেক্টিভ। তো এইরকম একটা এক্সাম্পল মনে আছে মানে যেটা মানে অবাক করে দিয়েছিল, এবং হয়তো তার সঙ্গে কথা বলে আরও অবাক হয়েছেন আপনি যে মানে এরকমভাবেও কীভাবে মানুষ ভাবতে পারে, বা কেন, বা কোন জায়গা থেকে এরকম ভাবছে, এরকম মনে পড়ে এমন কোনো একটা ঘটনা যেটা খুব এরকম যে ক্যান্ডিডেট ছিল সে বিটেক নিয়ে পড়েছে, তারপরে কম্পিউটার স্কিলসে অনেক স্কিল সেট আছে ওর, কম্পিউটার রিলেটেড কোডিং টোডিং সব শিখেছে, কিন্তু সে ইন্টারভিউ দিতে এসছে ফর মার্কেটিং। পুরো ডিফারেন্ট। তো আই আস্কড হার লাইক তুমি পুরো টেকনিক্যাল জিনিস নিয়ে পড়েছো, তুমি হঠাৎ করে মার্কেটিংয়ে কেন চলে এসছো? আর মার্কেটিংয়ের জন্য ইফ আই হায়ার ইউ, তোমাকে আমি অ্যাজ আ ফ্রেশারই হায়ার করব, সো ইউ উড নিড টু আন্ডারগো লট অফ ট্রেনিং ফর দিস। সো দ্য আনসার ইজ I did not have a choice. I did not have a choice because my parents had asked me to pursue something in science or with technology. Because their thought process is, if I do BA or if I do BCom করলে আমার কোনো ভ্যালু নেই, BCom করলে আমাকে ওটা ফাইন্যান্স লাইনে নিয়ে যাবে। So I thought ki let me do science because science is coding. A lot of people think that science is coding. So আমি তাই জন্য করে নিয়েছি সায়েন্স, বাট আমি এখন এই লাইনে ফার্দার যেতে চাই না। I want to diversify. So the next question is, if you want to diversify, you join this company as a fresher, as a trainee marketing. তারপরে what's next? Then comes the question of upskilling. তুমি তো জয়েন করে নিলে, আমরা অ্যাজ আ ফ্রেশার জয়েন করলাম, একটা ফ্রেশার রিক্রুট করার আগে আমরা দেখি সে কতটা কোচেবল, তার উইলিংনেস টু লার্ন কতটা আছে, এটা বোধহয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন কি একটা কোম্পানি যখন একটা ফ্রেশার হায়ার করে তার পেছনে 6 months to 7 months অফ এফোর্ট দেয় ওকে ট্রেন করার জন্য। ও কিন্তু আ ফ্রেশার ইজ নট প্রোডাক্টিভ টু আ কোম্পানি ফ্রম ডে ওয়ান, রাইট? সো কোম্পানি ইজ টেকিং আ চান্স। কিন্তু আমি যদি একজনকে হায়ার করলাম যে অলরেডি 1.5 year এক্সপিরিয়েন্স আছে, অথবা সে ইন্টার্নশিপ করেছে, সো সেই ক্যান্ডিডেট আমার জন্য মোর প্রোডাক্টিভ, ইনভেস্টমেন্ট কম ফ্রম দ্য কোম্পানিজ পয়েন্ট অফ ভিউ। কিন্তু একটা কমপ্লিটলি ফ্রেশারের পেছনে আমার ইনভেস্টমেন্ট বেশি। তো সেই ক্ষেত্রে উই হ্যাভ টু সি দি আদার পার্সপেক্টিভ, তখন আমাদের জাজমেন্টাল স্কিলটা কাজে লাগাতে হবে, প্লাস এই ক্যান্ডিডেটের কি মাইন্ডসেট, সে নিজেকে কিভাবে আপস্কিল করবে। লাইক ঠিক আছে জব করলো, জবে ঢুকলো ইনিশিয়ালি, কিন্তু এরপরে কি, হোয়াটস নেক্সট, ওর পরে নেক্সটটা কি ছিল, হ্যাঁ, এবং ওই আপনার ক্যান্ডিডেটের তারপরে সে কি, তারপরে হচ্ছে দিস ক্যান্ডিডেটস হুএভার কাম, এরা না একটা প্রিপেয়ারনেসের সাথে আসে কি এই কোয়েশ্চেনটা বললে আমার আনসারটা এটা হবে। আচ্ছা, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ আমি এমবিএ করব মার্কেটিং এ। আচ্ছা, এটা বলেছিল, হ্যাঁ, দিস ইজ দি আনসার। ওকে, সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, ইফ ইউ ওয়ান্ট টু ডু এমবিএ ইন মার্কেটিং, তার মানে এই যে আমি 6 মাস 7 মাস তোমার উপর ইনভেস্ট করলাম, তুমি আমার সাথে আর 1.5 বছর থাকবে তাহলে, বিকজ তারপরে তোমার যদি মাইন্ডসেট থেকে এমবিএ করার, তখন তুমি বেরিয়ে যাবে, আমার এতটা সময় এতটাই সবকিছু নষ্ট হবে। ওইখানে ক্যান্ডিডেট একটু পারপ্লেক্সড হয়ে যায় যে নাও হোয়াট, আমি তো যেটা প্রিপেয়ার করে এসেছি আমি বলে দিয়েছি, এরপরে কি, হোয়াট উড বি দি আনসার। বাট হ্যাঁ, উই টুক এ চান্স উইথ দিস ক্যান্ডিডেট, আমরা ওকে চান্স দিয়েছি, আমরা ওকে হায়ার করেছি, অ্যান্ড ইটস অলমোস্ট আ ইয়ার নাও দ্য ক্যান্ডিডেট ইজ উইথ আস।
ওকে জুনিয়র লেভেল মার্কেটিংয়ে আমরা রেখেছিলাম, শি গট প্রমোটেড। ওটাও ডিপেন্ড করে কি ইউনো ওর উইলিংনেস কতটা ছিল গ্রো করার। সো হ্যাঁ, ওরকম একটা দুটো ক্যান্ডিডেট Right. ফ্রেশার ভালো বেরিয়েই যায়, মেবি ফ্রম আ ডিফারেন্ট ফিল্ড, বাট ইয়েস। এই ক্যান্ডিডেট বিষয় থেকে আরও একটা পার্সপেক্টিভ উঠে এলো, সেটা হচ্ছে পরিবারের রোল, বাবা মার রোল। এই যে বাধ্য করা যে না তুমি সায়েন্সই পড়ো, মানে তবেই দেবে, এবং ফাইনালি সেই যে পড়াটা পুরোটাই বৃথা, কারণ সে আলটিমেটলি সে গিয়ে বিদ্রোহী করলো বলতে পারি, যদি আমি বাংলা ভাষায় বলি, যেটাকে বিদ্রোহী বলে, করে সে ঠিক আছে আমি তোমাদের কথাতে পড়াশোনাটা করে নিয়েছি কিন্তু আমি এবার অন্যদিকে যাচ্ছি। তো এইটা কতটা মনে হয় যে এইটা একটা রোল ওই অভিভাবকদের এই জায়গাটা বোঝা দরকার? কাউন্সেলিং করাটা খুব দরকার। আমি ক্লাস 10 এর পরে, পাস আউটের পরে দে শুড গো ফর আ কাউন্সেলিং, রাইট। কি আমি কোন স্ট্রিমে যাব, আর আমি স্ট্রিমে কেন যাব, কেন ওই স্ট্রিমে যাওয়ার পরে হোয়াটস নেক্সট, ওই কোয়েশ্চেনটা কেউ জিজ্ঞেস করে না, দ্যাট হোয়াটস নেক্সট। মানে আমাকে গ্র্যাজুয়েশন করতে হচ্ছে, আমি করে নিচ্ছি, কিন্তু তারপরে কি আমি ওই ফিল্ডে ওই লাইনে যদি আমাকে থাকতে হয়, আমার আর কি কি করা উচিত, হোয়াট কাইন্ড অফ স্কিল সেট অ্যান্ড সার্টিফিকেশনস আই শুড অ্যাড টু মাই প্রোফাইল, ওইটা খুব দরকার। আরেকটা খুব দরকার হচ্ছে ইন্টার্নশিপ। আচ্ছা, ইন্টার্নশিপ খুব ইম্পর্টেন্ট। করাটা খুব দরকার, একটা ইন্ডাস্ট্রি এক্সপোজার সাইড বাই সাইড। প্রত্যেকটা কলেজে যারা গ্র্যাজুয়েশন করে তাদের কিন্তু সাইড বাই সাইড, ওরা ফোকাস করে না আমি ফোকাস করব আমার গ্র্যাজুয়েশনের উপরে, আমার কলেজের উপরে পড়ার উপরে, আমি তারপরে দেখবো আফটার আই পাস আউট, ওটা একটু লেট হয়ে যায়। আমার মনে হয় পড়তে পড়তে করাটা আপনি সাজেস্ট করছেন, পড়তে পড়তে একটা ইন্টার্নশিপ, একটা ইন্ডাস্ট্রি এক্সপোজারটা, মেবি একটু ওয়ার্ক অন এ প্রজেক্ট। এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যারা খোঁজে 2 মাসের 3 মাসের ইন্টার্নশিপ, যারা একটা প্রজেক্টের উপরে কাজ দেয়। তো ওইগুলো যখন যদি অপরচুনিটি পায় কেউ, ওই ইন্টার্নশিপ অপরচুনিটিসগুলো গ্র্যাব করে নেওয়াটা খুব। বাট আপনার মানে হায়ারিং এর পার্সপেক্টিভ থেকে ধরুন একজন ইন্টার্নশিপ করে এসেছে আর একজন ইন্টার্নশিপ ছাড়া এসেছে, তারা এসেছে ইন্টারভিউ দিতে, তো আপনারা প্রেফারেন্স? ইন্টার্নশিপকেই প্রেফারেন্সটা দেয়। অ্যাটলিস্ট ও ওয়ার্ক কালচার সম্বন্ধে, ওয়ার্ক কালচার, ফিটিং ইনটু আ ওয়ার্ক কালচার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সে অলরেডি একটা ওয়ার্ক কালচার দেখে এসছে, সো ইন দ্যাট কেস we will give preference to someone who's done the internship. রাইট, একদম। তো আর এই ডিগ্রি ক্ষেত্রে নানা রকম ধরনের ডিগ্রি হয়, তো আপনার কি মনে হয় এই যুগে দাঁড়িয়ে কী ধরনের ডিগ্রি মানে অ্যাকোয়ার করা দরকার, বা আমাদের সময় যেমন শুধুই বা আমরা মানে নর্মাল কিছু ডিগ্রি থাকতো যেগুলো জেনারেল ডিগ্রি, সেগুলোর উপরই মানুষ করতো, বা ইভেন আমরা যদি বলি অনার্স বা পাস, মানে পাস করেও অনেক কিছু করতে পারতো। তাই এখন তো নানা ধরনের ফিল্ড বেরিয়েছে। আমার কাছে অনেক স্কোপ আছে, মানে স্টুডেন্টসদের কাছে অনেক স্কোপ আছে, লাইক বিকম যারা করছে আর যারা ফাইন্যান্সেই থাকতে চায়, তাদের জন্য এখন প্রচুর অপশন আছে। আগে খালি সিএ ছিল, এখন চলে এসছে সিএফএ, ঠিক, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটটাকেও কেটার করে। সিএ ইজ ভেরি ইন্ডিয়ান ওরিয়েন্টেড, সিএফএ উইল গিভ ইউ দ্য গ্লোবাল পার্সপেক্টিভ। সো ওদের কাছে এই ব্যাপারটা আছে কি ওরা আরও ডিফারেন্ট সার্টিফিকেশন কোর্সেস উপরে ফোকাস করতে পারে। সেটা আইদার চাকরি করতে পারে, তারপরে হয়তো চাকরিটা ছেড়ে করলো, তো সেটাও হতে পারে। কিন্তু একটা প্রফেশনাল কোর্স ইজ মাস্ট, ইটস অ্যাজ গুড অ্যাজ আ ডিগ্রি নাও। প্রফেশনাল ডিগ্রি একটা হয় আমাদের গ্রাজুয়েশন ডিগ্রি, একটা হয় আমাদের প্রফেশনাল ডিগ্রি। সো প্রফেশনাল ডিগ্রিগুলো হচ্ছে ফুল টাইম, লাইক এমবিএ আমি যদি করি, ইটস আ প্রফেশনাল ডিগ্রি, ইটস আ 3 years ফুল টাইম, সরি ইটস আ 2 years ফুল টাইম কোর্স। সিএফএ ইজ অলসো লাইক 3 years মনে হয় আমার ফুল টাইম ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি। So apart from graduation degree, to grow in industry, you have to have a professional degree as well. কিন্তু সব তার আগে হচ্ছে মেন হচ্ছে to understand, আমি কোথায় যেতে চাই লং টার্ম, কোন লাইনে আমি থাকতে চাই। এটা সঙ্গে যেটা যে ডিগ্রি কথা বলছেন, অনেকে মনে করে এখনকার, এটা আপনি জেনজি বলুন বা এই সময় অনেকেরই ধারণা যে এই যে 3টে বছর অনার্স পড়া বা 3টে বছর কলেজ পড়া, এখন তো 4, তো সেটা নষ্ট। অনেকেই মনে করেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে না এটা নষ্ট হচ্ছে। আপনি কি মনে করেন? কারণ মানে আপনি কি মনে করেন কোথাও এটা কিছু জিনিস অ্যাড করে? মানে ডিগ্রি তো শুধুমাত্র এই মানে সার্টিফিকেটের জন্য নয়, আর যেটা ডিসিপ্লিন থেকে শুরু করে, কি আপনি কি মনে করেন? কারণ এটা অনেকেরই ধারণা এখন এই মুহূর্তে এসে গেছে যে ইটস নট আ ওয়েস্ট, এটা আমাদের এডুকেশন সিস্টেম, এটা এরকম, আর আমাদেরকে কিছু ভাবনা চিন্তা করে এই এডুকেশন সিস্টেমটা এরকম বানানো হয়েছে। অ্যান্ড অফকোর্স ভ্যালু অ্যাড করে, অফকোর্স একটা স্টুডেন্টের প্রিলিমিনারি বেসিক নলেজ
ইন ডেপথ নলেজ, এগুলো তো অফকোর্স ওদেরকে অ্যাড করে, ফাউন্ডেশনটা বোধহয় ফাউন্ডেশনটা স্ট্রং করে, ডিসিপ্লিন করে, রাইট তো এটা মাস্ট। ধরুন আপনার কাছে এমন প্রসপেক্ট যদি বলি বা যে ইন্টারভিউ দিতে এসছে যে নতুন, যে তার প্রচুর ডিগ্রি আছে কিন্তু বেশ কিছু অ্যাডেড কোনো স্কিলস নেই। কমিউনিকেশন স্কিলটা বাদ দিয়ে বলছি, নর্মালি কোনো স্কিল অ্যাড নেই। কমিউনিকেশন স্কিলটা তো যে কারোরই থাকতে পারে, নাও থাকতে পারে, মানে কথা বলতে বলতে আপনারা বুঝতে পারবেন। এর বাইরে অ্যাডেড কোনো স্কিল নেই যে এই নলেজটাকে আরও এনহ্যান্স করার জন্য, যে নলেজটাও গ্যাদার করেছে। আরেকজন এসছে যার সে অর্থে ডিগ্রি নেই বা মার্কসও নেই, আমি যদি বলি মার্কস কম আছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, কিন্তু তার স্কিল খুব ভালো বিভিন্ন দিকে। তো আপনি যদি এইচআর পার্সপেক্টিভ থেকে বা হায়ারিং পার্সপেক্টিভ থেকে বলেন, তাহলে কি প্রেফার করবেন আর কেন? ওয়েল, এটা ডিপেন্ড করছে কোন জব রোলের জন্য ইন্টারভিউ দিতে Okay. এসেছে। আর এটা এইচআর পার্সপেক্টিভ দিয়ে দেখতে, এখানে দুটো পার্সপেক্টিভ কাজ করে, একটা হচ্ছে যে ডিপার্টমেন্টাল হেডের পার্সপেক্টিভ দিয়ে, আর একটা এইচআর ইজ লিটল কমপ্লায়েন্স ওরিয়েন্টেড, লিটল পেপার ডকুমেন্টেশন ওরিয়েন্টেড। তো এইচআর দেখবে কি একটা লোকের প্রপার ডকুমেন্টেশন আছে, প্রপার ডিগ্রি আছে, তো এইচআর একটা ফার্স্ট প্রেফারেন্স দিয়ে দিল। বাট ফ্রম দি ডিপার্টমেন্টাল হেডস পয়েন্ট অফ ভিউ, ডিপেন্ডিং কোন পজিশনের জন্য আসছে, যেমন যদি এটা কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্টের জন্য আসে যেখানে হয়তো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কোডিং এইসবের উপরে কাজ হচ্ছে, তখন একজন যে শুধু ডিগ্রি নিয়ে এসছে, ভালো ডিগ্রি নিয়ে এসছে, বাইরে পড়েছে, এটা করেছে, আর আরেকজন হচ্ছে যে 1.5 বছর ধরে ভালোভাবে এই জায়গাটা রপ্ত করেছে, ভালোভাবে এর উপরে কাজ করেছে। তো ফ্রম দি টেকনিক্যাল পার্সপেক্টিভ, টেকনিক্যাল অ্যাসপেক্টে এই স্কিল সেট যার আছে, উই উইল গিভ আ প্রেফারেন্স। রাইট। আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি যেহেতু নিজে একটা যেই কোম্পানিতে আছে ক্লায়েন্ট, সেটা একটা স্টার্ট আপ থেকে শুরু করে আজকে একটা ভালো জায়গায় এসেছে, তো অনেক ক্ষেত্রে অনেকে বলে বা দেখা যায় যে স্টার্ট আপ যারা আলটিমেটলি দাঁড় করাতে পেরেছে, কারণ এই যে ড্রপ আউটের যে ব্যাপার আছে, অনেকেই ড্রপ আউট করে অনেকে সাকসেসফুল হয়েছে, কিন্তু আমি জানি না, আপনি আরও বলতে পারবেন, আমি যেটুকু জানি আর কি, আপনার আমার ভ্যারি করতে পারে, যে কটা স্টার্ট আপ সফল হয়েছে তারা কিন্তু এমন নয় যে তারা কলেজ ড্রপ আউট বা কিছু, মানে তারা একটা সার্টেন ডিগ্রি তারা করেছে, তারপর নিজস্ব পথে এগিয়েছে। আমি ইউটিউবার বা সেই ধরনের কোনো স্টার্ট আপের কথা আমি বলছি না। তো আপনাদের কাছে কি ডেটা কাজ করে যে এই যে স্টার্ট আপের ক্ষেত্রে যারা স্টার্ট আপ শুরু করে বা তাদের ক্ষেত্রেও এগুলো কতটা ইম্পর্টেন্ট? যারা স্টার্ট আপ শুরু করে তারা কিন্তু একদম ফ্রেশ ফ্রম দ্য মার্কেট না, তারা কিন্তু নিজেরা ইন্ডাস্ট্রিতে ছিল, ইন্ডাস্ট্রিতে কাজ করেছে তারা। মানে এই ধারণাটা ভুল যে হঠাৎ করে এসে একটা স্টার্ট আপ শুরু করে দিয়েছে। হঠাৎ করে এসে একটা স্টার্ট আপ শুরু করা যায় না। আমি যদি একটা হেলথ কেয়ারের উপরে স্টার্ট আপ করি, আমাকে ওই হেলথ কেয়ারে নিজে কাজ করতে হবে টু আন্ডারস্ট্যান্ড হাউ থিংস ওয়ার্ক। তারপরে মেবি আমাকে একটা ডিফারেন্ট কিছু ভাবতে হবে, হ্যাভ টু কনসিভ কমপ্লিটলি ডিফারেন্ট ইন্টারেস্টিং থিং ইন হেলথ কেয়ার যেটা হ্যাজ ফিউচার। তো একটা লোকের যদি কোনো আইডিয়াই না থাকে, বাট আই হ্যাভ ক্যাপিটাল, আই ডোন্ট হ্যাভ আইডিয়া, আই হ্যাভ নট ওয়ার্কড ইন দ্যাট ফিল্ড, তার ক্ষেত্রে আমি জানি না লং টার্ম সার্ভাইভাল কতটা হতে পারবে এই ক্ষেত্রে। তার মানে এক্ষেত্রে এটা দেখা যায় যে তাদের একটা আলাদা আইডিয়া, এবং অবভিয়াসলি সেই আইডিয়াটা গ্রো নিশ্চয়ই করেছে থ্রু আউট ডিগ্রি, এক্সপিরিয়েন্স, সব কিছু দিয়ে। ফর মাই কোম্পানি, দি কো-ফাউন্ডার্স যারা ক্লানেটেডকে নিয়ে ভেবেছে, ক্লানেটের কনসেপ্ট নিয়ে ভেবেছে, 3-4 বছর ধরে এই কনসেপ্টটা ডেভেলপ করেছে, তারা আর ভেরি ওয়েল লাইক হোয়াট আই উড সে, ওনারা ইন্ডাস্ট্রিতে 3-4 বছর নিজেরা কাজ করেছে, কেউ ইন্ডিয়াতে কাজ করেছে, কেউ অ্যাব্রডে কাজ করেছে, দেন লাইক মাইন্ডেড পিপল হ্যাড কাম টুগেদার উইথ দ্য কনসেপ্ট টু ক্রিয়েট দিস। রাইট রাইট। আর আপনি যেটা হায়ারিংয়ে ছিলেন, দেখেছেন এমন কোনো যাকে হায়ার করেছেন কারোর কথা মনে পড়ে যার ডিগ্রি সে অর্থে ভালো ছিল না কিন্তু স্কিল দারুণ ছিল, কমিউনিকেশন স্কিল হোক বা যে কোনো ধরনের স্কিল, এবং আলটিমেটলি সে খুবই সাইন করেছে আর কি, বা জানেন? হ্যাঁ, মানে আমাদের ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট আছে যারা গ্রাফিক্স উপরে কাজ করে। সো ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের যে টিমটা আছে তাদের কাছে খুব একটা কিন্তু হাইফাই ডিগ্রিজ না, এদের হচ্ছে কাজ পোর্টফোলিও, এদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পোর্টফোলিও। এরা নিজেদের পোর্টফোলিও এত ভালো করে তৈরি করেছে যেখানে দে হ্যাভ শোকেসড দেয়ার ট্যালেন্ট, সো ওদেরকে পোর্টফোলিও বেসিসে হায়ারিং করা হয়েছে, এন্ড দে আর স্টিল উইথ আস। ওখান থেকে প্রমোশনও পেয়েছে, ওখান থেকে টিম লিডও হয়েছে।
এবার যদি বলি ধরুন ডিগ্রির ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো অ্যাকোয়ার করা দরকার, আর স্কিলের ক্ষেত্রে যে এই পার্টগুলো স্কিলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যদি আপনার পার্সপেক্টিভ থেকে বলি, মানে যে চাকরি পেতে চায়, যে বেসিক কিছু ডিগ্রি, বেসিক কিছু স্কিলস মানে থাকতেই হবে। বেসিক ডিগ্রি তো গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতেই হবে। এর সাথে সাথে তার যদি অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি পার্সু করার কোনো রকম ইচ্ছে না থাকে বা সেই ব্যান্ডউইথটা নেই কি ও পার্সু করতে পারবে, তখন ওকে একটু সার্টিফিকেশন কোর্সেসগুলো করে নিতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিংয়ের উপরে সার্টিফিকেশন কোর্সেস হয়, তারপরে অপারেশনসের উপরে সার্টিফিকেশন কোর্স হয়। তো সে যদি ডিসাইড করে না আমি অপারেশনসে যাব, তো অপারেশনসের উপরে প্রচুর সার্টিফিকেশন কোর্সেস আছে। ডিজিটাল মার্কেটিংয়ের যদি যে ডিসাইড করে না আমি সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যাব, বিকজ কোম্পানিজ অলসো হায়ার ক্যান্ডিডেটস ডিজিটাল মার্কেটিং, সে তখন সার্টিফিকেশন কোর্সেস করবে, আইএসবি করায় ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স, এরকম সে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কোর্সেস করে নিতে পারে। সো এইচআর এর উপরে কোর্সেস করতে পারেন। নর্মাল ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি কোর্স করলাম, তারপর আমি একটা সার্টিফিকেশন কোর্স করলাম। এইচআর এর উপরে ভাগ আছে, আমি কমপ্লায়েন্সের উপরে হয়তো করলাম, এইচআর কমপ্লায়েন্সের উপরে, আমি পেরোলের উপরে করলাম। আচ্ছা, আলাদা আলাদা করে ভাগ। ওইগুলো হচ্ছে শর্ট টার্ম সামথিং। লং টার্ম করতে গেলে তো ওয়ান হ্যাজ টু গেট ইনটু আ ফুল ফ্লেজড, বাট अगेन ওই শর্ট টার্ম কোর্স করে আমি যদি ভেবে নিই আমার ওটাই দি এন্ড, তাহলে হবে না। ইউ হ্যাভ টু কিপ ইয়োরসেলফ আপস্কেল করে যেতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর মানে যদিও এগুলো স্কিলের মধ্যেই পড়ে কিছুটা, তাও যদি বলে বেসিক কিছু স্কিলস থাকা দরকার, আপনার মনে হয়েছে যে না এই বেসিক কিছু স্কিল তো ইন জেনারেল প্রেজেন্টেশন স্কিল, পিপিটি প্রেজেন্টেশন, তারপরে এক্সেল, অ্যাডভান্সড এক্সেল, রিপোর্টিং এ যেগুলো কাজে লাগে, এমআইএস করতে কাজে লাগে, এই বেসিক স্কিলগুলো থাকা তো দরকার। রাইট। আর আরেকটা জিনিস এই সঙ্গে এসেই যায়, এআইয়ের এত আসার পর মানে এআই খুব সমস্যায় ফেলে দিচ্ছে। কেউ বলছে যে না, এআই আসলে আপগ্রেড করতে সাহায্য করছে। আই উড সে এআই আপগ্রেড করতে সাহায্য করছে। এআই কে খুব ইন্টেলিজেন্টলি ইউজ করতে হবে। মানে যেখানে দেখবো কি এআই কোন অ্যাসপেক্টটা আমাকে আমার ফিল্ডে আপস্কিল করবে, সেই জায়গাটাতে ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টু আস। ডক্টরদের ক্ষেত্রে এখন এআই এসে গেছে। লাইক আই বিং ইন আ হেলথ টেক কোম্পানি, we have developed AI for doctors. Okay. So this doesn't mean कि doctor their role is gone completely. Patient AI দেখে নিচ্ছে, এটা না। So this AI which we have built for the doctor, আমরা নাম দিয়েছি এডা, AI assist, মানে it's the doctor assistant tool. So এটা ডক্টরের কাজটা ডক্টরের as an assistant কাজ করবে, এটা ডক্টরকে কমপ্লিটলি রিপ্লেস করে দেবে। তো এআই এর ট্রেনিং নেওয়াটা ইম্পর্টেন্ট, এআই তো শেখা আজকাল মানে এটা ছাড়া কেউ এলে ওরা তো আরো বেশি জানছে এআই এর ব্যাপারে, এবং সেটা আপনারা দেখতেও পাচ্ছেন যে আছে যারা। তো আপনারা যখন এআই মেক্স ইউ আ স্মার্ট ওয়ার্কার। ওকে। এবং অবশ্যই যে কেউ তার তো মানে হায়ারিং পার্সপেক্টিভ থেকে স্মার্ট ওয়ার্কার চায়, এআই জানা উচিত সবার জানা উচিত। রাইট। আরেকটা বিষয় জানতে চাইবো যে এরকম কখনো হয়েছে যে দারুণ ডিগ্রি, খাতায় কলমে খুব ভালো রেজিউম এবং আপনারা হায়ার করেছেন, কিন্তু তারপরে কিছুদিন পর দেখা গেছে যে না, কোথাও মনে হচ্ছে ঠিক যাচ্ছে না, মানে কোথাও মনে হচ্ছে কি রং হায়ারিং হয়ে গেল, এরকম মনে হচ্ছে। তো এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে এবং তারপর কিভাবে বিষয়টা নিয়ে গিয়েছেন? ওয়েল, হয়েছে এরকম এক্সপিরিয়েন্স। ইটস নট দ্যাট আমরা খুব ফ্ললেস যখন আমরা ক্যান্ডিডেট রিক্রুট করি, লাইক আমরাও বুঝতে পারিনি, আর যে ক্যান্ডিডেট হায়ার হয়েছে সেও হয়তো তার জব ডেসক্রিপশন দেখে খুব ইন্টারেস্টিং লেগেছে। তাকে আমরা ক্যাম্পাস সিলেকশন থেকে নিয়ে এসেছি, খুব ভালো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে নিয়ে এসেছি। আই ডো নট ওয়ান্ট টু কোট দ্য নেম অফ দ্য ইনস্টিটিউট, বাট ইটস এ ভেরি রিনাউন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। সো উই ডিড ক্যাম্পাস হায়ারিং অ্যান্ড উই হ্যাড টেকেন 2 ক্যান্ডিডেটস ফ্রম দেয়ার, এবং হাই বাজেট এমপ্লয়িজ তারা। যেহেতু আমরা ক্যাম্পাস সিলেকশন করে একটা রেপিউটেড ইনস্টিটিউশন থেকে নিয়ে এসেছি, কিন্তু সে অর্থে যদি দেখা যায় আমাদের যে এক্সপেকটেশনটা ছিল সেটা ওয়াজ নট ম্যাট। মেবি ক্যান্ডিডেটও ওর এক্সপেকটেশনের সাথে ম্যাচ হচ্ছিল না যে জব রোলটা ওকে দেওয়া হয়েছিল। সো ইন দ্যাট কেস উই অ্যাগেন ট্রাই টু ফিট ইন দ্য ক্যান্ডিডেট অন্য একটা সেগমেন্ট, অন্য একটা ভার্টিক্যালে। সো ইয়েস, অন্য ভার্টিক্যালে কন্ট্রিবিউশন করেছিল,
তারপরে ইভেনচুয়ালি দ্য ক্যান্ডিডেটই তখন বুঝে যায় কি যে হ্যাঁ আমার যখন একটা ভার্টিক্যালে পারফর্ম করতে পারিনি, আমি অন্য ভার্টিক্যালে পারফরমেন্স করতে দেওয়া হয়েছে, আমার উপরে এখন Pressure. ফোকাস আছে, প্রেশার আছে, তখন ক্যান্ডিডেট কি করে অন্য জব দেখতে শুরু করে দেয়। সো এরকম এক্সাম্পল আছে। মানে সেই ক্যান্ডিডেট আর কি অরিজিনালি আর বেশি দিন থাকে সেই ক্যান্ডিডেট থাকে না বেশি দিন। তাকে দ্য মোমেন্ট উই ট্রান্সফার দ্য ডিপার্টমেন্ট, আমরা আমাদের তরফ থেকে একটা চান্স দিচ্ছি কি লেটস সি। মানে সেটা কি আপনাদের তরফ থেকে কি চান্স দেওয়া থাকে না, সেই সঙ্গে একই সঙ্গে চান্স দেওয়ার সঙ্গে সঙ্গে যে দিস ইজ দ্য ফাইনাল চান্স, সেটাও মাথায় প্লে করে? মানে আমি বলছি যে সেটা যে চাপটা ক্যান্ডিডেটের মাথায় প্লে করে, কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে আন্ডার প্রেসার চলে আসে টু পারফর্ম। কারণ কি আমরা আউটরাইট উই ডু নট বিলিভ ইন হায়ার এন্ড ফায়ার পলিসি। সো সিন্স উই হ্যাভ হায়ার্ড দ্য ক্যান্ডিডেট, আমরা ক্যান্ডিডেটকে একটা অপরচুনিটি দিয়েছি, ক্যান্ডিডেট ওটা ফুলফিল করতে পারেনি অ্যাজ পার আওয়ার এক্সপেকটেশন, আমরা ক্যান্ডিডেটকে সেকেন্ড চান্স দিই আরেকটা ভার্টিক্যালে শিফট করে দেওয়ার পরে, যেহেতু ওর বেসিক কিছু স্কিল সেট আছে উইচ ইজ ওয়ার্থ। কিন্তু ক্যান্ডিডেটের একটা মেন্টাল থট চলে আসে কি না মেবি আমি প্রচণ্ড প্রেশারে চলে এসেছি, আই উইল লুক ফর সাম আদার অপরচুনিটি। সো এরকম হয়ে থাকে, সেই ক্যান্ডিডেটরা খুব একটা কনসিস্টেন্ট থাকে। আচ্ছা, খুব ভারী রিজিউম কিন্তু কমিউনিকেশন স্কিল খুব পুয়ার, তারপরেও কি আপনারা হায়ার করেছেন? এরকম আছে ইনস্ট্যান্স না সেখানেই সেই জায়গায় না, এখানেও আমি বললাম ইট ডিপেন্ডস কি কোন প্রোফাইলের জন্য ইন্টারভিউ হয়। যদি ক্লায়েন্ট ফেসিং প্রোফাইল থাকে উই ডোন্ট হায়ার। যদি ব্যাকএন্ড প্রোফাইল থাকে, যেমন যদি কমপ্লিটলি টেক থাকে, যেমন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেক কোডিং থাকে, মানে সেক্ষেত্রে কমিউনিকেশন স্কিল বা ওই ফ্যাক্টরগুলো আর খুব একটা মানে ম্যাটার করে না, ইয়ার্ডস্টিক হিসেবে ওটা ধরা হয় না। বাট ইয়েস ফর ক্লায়েন্ট ফেসিং রোলস আমাদের প্রায়োরিটি কমিউনিকেশন আমরা দিয়ে থাকি, কমিউনিকেশন স্কিল দেওয়া থাকে, রাইট। আর এটা যে প্রশ্নটা করবো যে এই যে এখন যে ডিগ্রি ভার্সেস স্কিল, কি মনে হয় যে এই ডিবেটটা কেন হঠাৎ করে এখন এত ইন আর কি? যদি আমি বাংলা মানে আমাদের যদি খুব বলি যে ইন, আজকাল এটা খুব শোনা যায় ডিগ্রি না স্কিল, ডিগ্রি না স্কিল। আরে অত ডিগ্রি দরকার নেই, স্কিল হলেই হবে। এক ধরনের না বাবা এটা পড়াশোনা করে এই ডিগ্রিটা করতেই হবে, নইলে কোনো লাভ নেই। কিন্তু সেখানেও ওই প্রশ্নটা চলে আসে যে কোন ডিগ্রি করব, সেই ডিগ্রি কি আদৌ আমাকে জব দেবে, মানে এমপ্লয়মেন্ট দেবে, না শুধু ডিগ্রি অর্জন করার জন্য ডিগ্রি পড়া? তো আপনার কি মনে হয় কেন এই ডিবেটটা এখন এত চলছে? এই ডিবেটটা আই উড নট কল ইট এ ডিবেট, লাইক ইট ইজ দুটো অ্যাসপেক্টই খুব দরকার টু সাস্টেন ইন দি জব মার্কেট। যেমন একটা বেসিক ডিগ্রি ইজ এ স্টেপিং স্টোন, যেটা হচ্ছে গ্রাজুয়েশন ডিগ্রি। গ্রাজুয়েশন ডিগ্রি ইজ এ স্টেপিং স্টোন, কেন ওটা নলে কিছু কিছু ক্ষেত্রে কমপ্লায়েন্সও আটকে যায় কি ওর বেসিক ডিগ্রিটা নেই। হ্যাঁ, ওয়েন ইট কামস টু প্রফেশনাল ডিগ্রি, ওইটা অ্যাকচুয়ালি কাউর সবারই তো সেই রকমভাবে সামর্থ্য থাকে না কি কোনো হাই অ্যান্ড কোনো ইনস্টিটিউশন থেকে প্রফেশনাল ডিগ্রি নেওয়ার। সেই ক্ষেত্রে সেই ক্যান্ডিডেটকে দেখতে হবে কি আমি আমার স্কিল সেট কতটা এনহ্যান্স করছি। যেখানে আমি বললাম যেগুলো বুট ক্যাম্প, ছোটো ছোটো কোর্সেস হয়, সার্টিফিকেশন কোর্সেস হয়, উইচ ইজ লেস হেভি অন দ্য পকেট। সো ওই ধরনের কোর্সগুলো করে আমি আমার স্কিল সেটটাকে কী করে বাড়াতে পারি, তার সাথে তো আমার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকতেই হবে। আর যেটা একটু আগে আলোচনা হচ্ছিল যে আমরা ডিগ্রি বা ইভেন পড়াশোনা যেটা করছি, এটা ফর জব না নলেজ, না এটার একটা কোথাও একটা মেলবন্ধন বা একটা দরকার, ব্যালেন্স দরকার? কি আপনার কি মত? বেসিক ডিগ্রি নলেজের জন্য করে থাকেন, কিন্তু নলেজের পরে নলেজটা আমার লাইফে ওটাকে তো আমাকে কোথাও একটা ইউটিলাইজ করতে হবে। বিকজ why are we talking about degree, skill set? Ultimately we are talking about this because we need to land up a job, একটা চাকরির জন্য। সো সুতরাং যদি আমি চাকরির পার্সপেক্টিভ থেকে দেখি, তো আমার মনে হয় দ্যাট ওই ডিগ্রির সাথে একটা তো হচ্ছে রাইট থিঙ্কিং কি আমি কি করব আগে গিয়ে, আই শুড নট বি লস্ট মিডওয়ে। সো ওইটা আমার বেসিকটা খুব ক্লিয়ার, মানে রোড ম্যাপ একটা থাকা দরকার। এরকম না কি যারা অ্যাভারেজ মার্কস নিয়ে গ্রাজুয়েশন করে নিচ্ছে বা যারা পড়া কন্টিনিউ করতে পারেনি তাদের ক্ষেত্রে জব নেই। এখন জব মার্কেট হ্যাজ বিকাম হিউজ, মানে প্রচুর ভেরিয়েশন চলে এসছে জব মার্কেটে। লাইক উইথ দিস সার্ভিস সেগমেন্ট গ্রোয়িং, যেমন এই জোম্যাটো, জ্যাপটো, এরা তো জব অফার করেই থাকে, +2 গ্রাজুয়েশন ড্রপ আউট। তো এরকম না কি এদের কাছে জব নেই। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দি আদার সেগমেন্ট, যেখানে প্রায়োরিটি হয় ডিগ্রি, স্কিল, এক্সপিরিয়েন্স, তো
ওইটা হচ্ছে আরেকটা সেগমেন্ট অফ ইন্ডাস্ট্রি যেখানে দ্যাট গিভস ইউ দ্যাট রেকগনিশন। রাইট। আচ্ছা, হেভি মার্কস, ধরুন খুব মার্কস, কমিউনিকেশন স্কিলও খুব ভালো মোটামুটি, আর আরেকজনের হয়তো মার্কস সেই অর্থে আসেনি, তো সেরও কমিউনিকেশন স্কিল খুবই ভালো। তো সেক্ষেত্রে কি আপনারা মার্কসের উপরই কি প্রেফার করবেন যে না ওর মার্কসটা বেশি, তাহলে ও বোধহয় ওর থেকে, মানে দুটো ক্যান্ডিডেট তো এরকম আসে সব জায়গাতেই যে অলমোস্ট অ্যাট পার সব কিছুতেই, মানে তখন কোন বিষয়টা তখন বেশি জোর দেওয়া হয়, যে কোন পার্টটা, ডিগ্রি, নলেজ, মার্কস না তার স্কিল, কোনটা বেশি, যদি অ্যাট পার দুজন যদি আমার ক্যান্ডিডেট অ্যাকশন? সেটা তখন at the point of interview, how is he presenting himself, ওকে। how is he answering, রাইট। how prepared he is, and what is his thought process of growth, adaptability, willingness to learn, এগুলো অনেকটা কনসিডার করা হয়। ওদের মধ্যে যার মনে হয় that we are convinced by this candidate, so we onboard that candidate. তো ক্যান্ডিডেটের মধ্যে কোন জিনিসগুলো আপনারা হায়ারিংয়ের সময় খেয়াল করেন, বা আমরা যেটার জন্য যারা রয়েছে ক্যামেরার পরে তাদের যেন মাথায় থাকে যে যখন আপনারা হায়ারিং করছেন তখন ক্যান্ডিডেটের মধ্যে বেসিক বা কয়েকটা জিনিস যেগুলো না এটা থাকতেই হবে? সেটা তো কিছু কিছু বেসিক প্যারামিটার্স থাকে, আর কিছু কিছু প্যারামিটার্স থাকে যেটা আমরা উই ট্রাই টু থিঙ্ক দ্যাট এই পার্টিকুলার জবের জন্য ওকে নিলে মানে আমার এই স্কিল সেটটা মিট হচ্ছে কিনা, অর হোয়াট এলস ইজ ব্রিঙ্গিং অন দ্য টেবল। আচ্ছা। যেমন বেসিক প্যারামিটার তো হচ্ছে দ্য বডি ল্যাঙ্গুয়েজ, ওকে। পাংচুয়ালিটি, যে টাইমে আসছে কিনা, দি প্রেজেন্টেবিলিটি, হাউ দ্য অ্যাপ্রোচ, কেউ কেউ ভীষণ ক্যাজুয়াল অ্যাপ্রোচ থাকে। সো উই থিঙ্ক ও যদি অ্যাপ্রোচটাই ক্যাজুয়াল থাকে, ওয়েন উই গিভ অ্যাসাইন আ জব টু দিস পারসন, তার ডেলিভারেবলও ওরকমই ক্যাজুয়ালি থাকবে। সো ওইটা আমরা অফকোর্স দেখি, অবজার্ভ করি। সেকেন্ড হচ্ছে যখন আমরা কথা বলি ক্যান্ডিডেটের সাথে, উই মেক দেম ফিল ভেরি কমফোর্টেবল সো দ্যাট দে ওপেন আপ অ্যাবাউট দেমসেলফ। নইলে কিছু কিছু ক্যান্ডিডেটস আছে যারা প্রিকনসিভ জিনিসপত্র নিয়ে আসে, এই কোয়েশ্চেন হলে আমি এই আনসার দেবো, আমি এইটুকুই আনসারটা দেবো, এরপরে আমি যদি কিছু জিজ্ঞেস করি আই হ্যাভ নাথিং টু সে কাইন্ড অফ থিং। সো আমরা প্রথমে একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করি যাতে ক্যান্ডিডেট ওপেন আপ করে, বিকজ ওইটা না করা পর্যন্ত, ওটা যদি ওপেন আপ একটা ক্যান্ডিডেট করে আমরা ভালোভাবে জাজ করতে পারি। যেমন একটা ক্যান্ডিডেটের স্টেবিলিটি, একটা ক্যান্ডিডেটের গ্রোথ মাইন্ডসেট, হ্যাঁ, ফিউচার প্ল্যান যদি জিজ্ঞেস করা হয়, ওদের থট ক্ল্যারিটি আমরা বুঝতে পারি যে হোয়াটস নেক্সট, মানে 1 বছর তুমি এই কোম্পানিতে, তুমি ক বছর এই কোম্পানিতে দিতে চাও, কেন দিতে চাও, এরপরে তোমার কি প্ল্যানিং আছে, হাউ ডু ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ। তো এই আনসারগুলো যখন একটা ক্যান্ডিডেট দেয়, তখন আমরা সেই ক্যান্ডিডেটের দেখি যে হ্যাঁ, দিস ক্যান্ডিডেট ইজ ভেরি সর্টেড, মানে ও কী করতে চাইছে, কী করবে, ওর গ্রোথ মাইন্ডসেট কী আছে। সো ওইটা একটা আমরা ভালোভাবে বুঝে যাই। তারপরে তো অফকোর্স কমিউনিকেশন, ওটা আছে। সেকেন্ড হচ্ছে ওয়াই হ্যাজ হি অ্যাপিয়ার্ড ফর দিস জব, মানে যখন একটা ক্যান্ডিডেটকে আমি ইন্টারভিউ নিই, আমি যদি জিজ্ঞেস করি ক্যান্ডিডেটকে, এটা প্রায় আমাদের ক্ষেত্রে হয়ে থাকে ইন্টারভিউ ক্ষেত্রে, ক্যান্ডিডেট ইজ কামিং ওয়েল প্রিপেয়ার্ড, only understanding the JD, what is expected to do. আচ্ছা। But they will not do a deep research about the company, যে কোম্পানিটা কি। আমরা অনেকেই আসে যে তারা কোথায় কাজ করতেছে সে সম্পর্কেই তার আইডিয়া নেই। এটা অনেকবার হয়ে থাকে, ওরা খালি জেডিটুকু দেখে আসে। তো সেটা কি প্রথমেই, মানে অ্যাজ এ এমপ্লয়ার হোক বা অ্যাজ এ হায়ারিং প্রসেস হয়ে, সেটা কি প্রথমেই কোথাও অফ করে দেয় যে আরে যে এসছে পরীক্ষায়, যে এসছে সে তো না জেনে এসছে, মানে মাইনাস, ওখানে একটা মাইনাস হয়ে যায়, একটা তো মাইনাস হয়ে যায়, বিকজ তখন আমরা এটা ভেবে থাকি ওর যাকে আমি যখন কাজটা দিয়ে থাকি, দিস ক্যান্ডিডেট উইল নিড মাইক্রো ম্যানেজমেন্ট। কেন কি সে যদি ইন ডিটেইলিং অ্যাবাউট দ্য কোম্পানি না করে আসে, মানে প্রপার ফিডব্যাক অ্যাবাউট দ্য কোম্পানি কী করে, ওয়াই ইজ হি বিং হায়ার্ড, ওর জেডিটার সাথে ওর ডেলিভারেবল নিয়ে কীরকম কী সিঙ্ক আছে কিনা, তো তখন বুঝে যায় ভেরি ক্যাজুয়াল ক্যান্ডিডেট ইজ ভেরি ক্যাজুয়াল। এই ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, এটা বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেশারদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমি বলছি যারা ধরুন 1-1.5 বছর কি কিছুদিন কাজ করে ফেলেছে, তারা এসছে, মানে তাদের আপনি রিজিউমে দেখলেন যে একজন আপনার কাছে যে 5 বছর একটা জায়গা থেকে কাজ করে এসেছে, আরেকজন দেখলেন সে 5 বছরের মধ্যে 2টো জায়গায় অলরেডি শিফট করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে কি ম্যাটার করে? কারণ আমাদের যখন স্টুডেন্ট লাইফ থেকে প্রফেশনাল লাইফে সবাই ঢুকেছি যে মানে ফ্রিকুয়েন্টলি জব চেঞ্জ করো না,
এবার অনেকে তো অনেক রকম কারণে চেঞ্জ করে, তাদের মধ্যে হয়তো কিছু কিছু কারণ শোনার মতন, কিছু কিছু কারণ তো শোনার মতন। তো আপনারা তখন কি দেখেন যে আমি ওই সিভিতে আমি দেখব কোন জিনিসটা তখন খেয়াল করেন? যার কনসিস্টেন্সি লেভেলটা আছে সে হয়তো 5 বছর পরে চেঞ্জ করছে, সো দ্যাট পার্সন হ্যাজ এ ভ্যালিড রিজন টু চেঞ্জ। সো উই ডেফিনেটলি আস্ক দ্য রিজন কেন চেঞ্জ করছে। অ্যান্ড ইন দ্য মিন ওয়াইল উই অলসো সি এই যে 5 বছর যে একটা রোলেও আছে, সাইড বাই সাইড ও নিজে কি ভ্যালু অ্যাড করেছে নিজের উপরে, বা নিজেরও কোনো এক্সট্রা স্কিল ডেভেলপ করেছে কিনা ওটা করতে করতে। Right. ওই 5 বছর একটা লোক যে প্রোফাইলে দিয়েছে সেই লোকটা সেম প্রোফাইলে আবার এই কোম্পানিতে আসছে, সো হি ব্রিংস নাথিং ফ্রেশ। Right. বাট ইয়েস, ও যদি 5 বছরে নিজের সাথে কিছু ভ্যালু অ্যাড করেছে, স্কিল ডেভেলপমেন্ট করেছে, অ্যান্ড দেন হি ইজ থিঙ্কিং নো আই উইল অ্যাপ্লাই দিস নিউ স্কিলস টু আ ডিফারেন্ট কোম্পানি উইচ আই এম জয়নিং, অফকোর্স দ্যাট ক্যান্ডিডেট ইজ ওয়ার্থ কনসিডারিং। আর হ্যাঁ, যারা ফ্রিকোয়েন্ট জব চেঞ্জ করেছে, ফ্রিকোয়েন্ট প্যারামিটারটা আমি ধরবো 7 মান্থস, 8 মান্থস, 9 মান্থস। Okay. 1 ইয়ার, 1 বছর কাজ করা উচিত। 1.5 year is fine, because in junior level যদি 1.5 বছর 2 বছরের, we would say 2 years, 2 years হচ্ছে something which would be considered. And 2 বছর পরে obviously if you need a growth, a jump or something new to learn, তখন 2 বছর পরে একটা সুইচ করেই। that is how you grow in an initial phase, মানে ভেরি জুনিয়র লেভেলের কথা বলছি আমি। হ্যাঁ, মিড ম্যানেজমেন্টের প্যারামিটার আলাদা হয়ে যায়, সিনিয়র ম্যানেজমেন্টের প্যারামিটার আলাদা হয়ে যায়, বাট ইফ আই এম টকিং অ্যাবাউট দিস পার্সপেক্টিভ ফ্রম দি ফ্রেশার্স অ্যান্ড দি এন্ট্রি লেভেল এক্সিকিউটিভস, সো 2 বছর পরে ইউ ক্যান অলওয়েজ লুক ফরওয়ার্ড টু আ চেঞ্জ। বাট ইয়েস, ওই 2 বছরে শুধুমাত্র যে চাকরিটা তুমি করছো বা যেই ডিপার্টমেন্টে তুমি কাজ করছো, ওর সাথে সাথে 2 বছরের মধ্যে একটু রিলেটিভলি নিজের স্কিলগুলোর উপরে কাজ করাটা খুব দরকার। আপ স্কিলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বারবার আমাদের কথোপকথন যেটা উঠে আসছে যে মানে আপ স্কিল করে যেতে হবে কন্টিনিউয়াসলি, এবং সেটা আপনার যত বয়স হোক, যখন আপনি আসুন, এটার কোনো শেষ নেই। ইন্ডাস্ট্রি ইজ চেঞ্জিং, সো ইউ আপস্কিলিং ইজ মাস্ট। নইলে ওই পেছনেই থেকে যেতে হবে, সো গ্রোথ হবে না সেই হিসাবে, ইনক্রিমেন্টস হবে না সেই হিসাবে, স্যালারি হাইক হবে না। এরকম প্রচুর লোক আসে বা আপনাদের অফিসে হয়তো চাকরি করেছে বা আপনার জার্নিতে আমি দেখেছেন যে ফ্রিকুয়েন্টলি তারা জব ছেড়েছে। তো কি মনে হয় যে ফ্রিকুয়েন্ট জব ছাড়ার কী ধরনের রিজন আপনারা এখন সামনে পান দেখতে? রিজনটা খুব মানে কিছু কিছু রিজন তো বিলিভ করা যায় না, সো উই নো দ্যাট দিস ক্যান্ডিডেট ক্যানট বি কনসিডার্ড ফর দ্য সেকেন্ড রাউন্ড অফ ইন্টারভিউ। মানে কীরকম এরকম আসে? পে বাড়েনি, স্যালারি হাইক হয়নি। এটা তো খুব কমন, এটা তো বলে। এটাকে কেন আপনারা ধর্তব্যের মধ্যে রাখছেন না যে না স্যার, কারণ এটা তো কমন, সবাই বলে যে আমার স্যালারি হাইক এত বছর ধরে হচ্ছে না, তাই আই ওয়ান্ট টু চেঞ্জ। সো স্যালারি হাইক হচ্ছে না 2 বছর পরে, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল কি 2 বছর পরে স্যালারি হাইক হয়নি। হাউ ডু এক্সপেক্ট কি 1 বছরের মধ্যে স্যালারি হাইক হবে? সো বিকজ একটা যে ইনক্রিমেন্ট সাইকেল হয় সেটা নর্মালি 1 ইয়ার হয় একটা কোম্পানির, আর উইথ দি ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ ইট ডিপেন্ডস ফ্রম 10% to 15% to 20% at the max. এবার ওটারও ক্রাইটেরিয়া আছে, যারা ডাইরেক্ট রেভিনিউ রোলে থাকে, যারা রেভিনিউ আনছে কোম্পানির, ওদের সব ক্ষেত্রে দেখা যায় ইনক্রিমেন্ট একটু বেশি। অবভিয়াসলি। সো এখন ডিপেন্ডিং কি ইউ ক্যানট ম্যাচ ইয়োর ইনক্রিমেন্ট উইথ দি ওয়ান্স হু আর ইন টু দ্যাট লেভেল। সো ওইটা একটা আছে। সেকেন্ড হচ্ছে কোম্পানি শাটডাউন হয়ে গেছে। থার্ড হচ্ছে কোম্পানির অফিস চেঞ্জ হয়ে গেছে। সো ডিস্টেন্স ইজ আ প্রবলেম ফর মি। সো দ্যাট ক্যান্ডিডেট ইজ আ কমপ্লিট নো নো ফর আস। মানে এরকম প্রচুর আসে। এরকম প্রচুর আসে। তো এই ডিস্টেন্সের যেটা কথা, ডিস্টেন্স এরকম মানে দেখেছে যে কারণে, হ্যাঁ ডিস্টেন্স দেখেছি, এরকম ক্যান্ডিডেট অনেক প্রায় দেখা গেছে কি ডিস্টেন্সের জন্য ইন্টারভিউ দিতে আসেনি, ডিস্টেন্সের জন্য জব ছেড়ে দিয়েছে। সো দে চুজ কমফর্ট ওভার গ্রোথ। মানে এগুলো স্ট্রিক্টলি নো, মানে এইগুলো এলে মোটামুটি ক্যান্ডিডেট এসে শুরুতেই বাতিল হয়ে যাবে, শুরুতেই বাতিল হয়ে যায়। এইগুলো এই পয়েন্টগুলো আমার মনে হয় এইগুলো মাথায় রাখা দরকার, যে এইগুলো ভীষণভাবে। আর এটা বলবো যে তাহলে যেটা বুঝলাম যে আলোচনা করতে যেটা বারবার যেটা মধ্যে হচ্ছে যে ডিগ্রি এবং স্কিল কোথাও মানে হাত ধরাধরি করে চলে আর কি একসঙ্গে, মানে ওইটাকে কোথাও রাখতে হবে পাশাপাশি করে। আমি শুধুই ডিগ্রি নিয়ে গেলাম, স্কিল ডেভেলপ করলাম না, নাথিং। শুধু ডিগ্রি নিয়ে গেলে একটা পয়েন্ট অফ টাইম ওটা আমার জন্য লাইবিলিটি হয়ে যাবে।
আমার যদি স্কিল সেট আমি না বাড়াই, মানে আমি পিছিয়ে পড়বো। কম্পিটিশন ইজ সো হাই নাও, সো ওটা কোনো না কোনো জায়গায় আমাকে পেছনে রেখে দেবে। একদম বোঝাই যাচ্ছে, যেটা বারবার বলা যায় ডিগ্রি স্কিল দুটোই দরকারি, একই মুদ্রার এপিট ওপিট। আমার মনে হয় এটাই বোধহয় বলা যেতে পারে যে ডিগ্রি এবং স্কিলের মধ্যে কোনো মারপিট নেই কিন্তু, হ্যাঁ, তো একই মুদ্রার এপিট ওপিট। তো একটাই জিনিস জানতে চাইবো যে যারা স্টুডেন্টস আপনার তরফে, তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে এই ডিগ্রি স্কিল হোক বা ইন জেনারেল ইন্টারভিউতে যারা জবে আলটিমেটলি যাবে? যারা ফ্রেশার্স, যারা দে আর লুকিং ফরওয়ার্ড টু জয়েন দ্য ইন্ডাস্ট্রি, আমার মনে হয় তাদের একটু অফকোর্স স্কিলটা ডেভেলপ করাটা খুব দরকার। আর ডিগ্রি পারসু করার আগে একটু কাউন্সিলিং করে নেওয়াটা খুব দরকার। মানে পার্টিকুলার একটা ডিগ্রি করবে, কেন করবে, লং রানে কি ভ্যালু অ্যাড করবে, আর তার সে কোন লাইনে যেতে চাইছে, জব কোন ফিল্ডটা চুজ করতে চাইছে। সো অ্যাকর্ডিংলি ইন অ্যালাইনমেন্ট উইথ হিজ চয়েস অফ ফিল্ড হি শুড পারসু স্কিল। এটা না কি এখন তো ডিজিটাল মার্কেটিং খুব চলছে, আমি ডিজিটাল মার্কেটিংও করে নিই, আমি এইটাও করে নিই, আমি ওটাও করে নিই। নো, লাইক দ্যাট অ্যালাইনমেন্ট শুড বি দেয়ার। মানে আমি কি করতে চাইছি, কি করব, ওর অ্যালাইন করে যে স্কিল সেটগুলো আমার দরকার আমি যেন সেটা করি। আর অফকোর্স ইন্টারভিউ প্রিপেয়ারনেস, বি ভেরি অরিজিনাল when you are going to an interview. আর কিছু কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে। your body language matters. Do not try to fabricate stories, because the other person who is interviewing you, is much more experienced. So the moment you try to fabricate, you are caught. Be original. We give you that, space to be original. So তুমি তোমার ব্যাপারগুলো বলো, লাইক কেন চেঞ্জ করতে চাইছো, কি এই জব থেকে তোমার কি এক্সপেকটেশন। কোম্পানি উইল সে কোম্পানিজ এক্সপেকটেশন, ইউ শুড অলসো হ্যাভ ইউর ওন এক্সপেকটেশন সেট ভেরি ক্লিয়ার। তোমার গ্রোথ মাইন্ডসেট নিয়ে কথা বলবে, তোমার স্টেবিলিটি নিয়ে কথা বলবে, তোমার লার্নিং নিয়ে কথা বলবে, তুমি কি স্কিল সেট ক্যারি করছো দ্যাট উইল অ্যাড ভ্যালু টু দি কারেন্ট রোল যার জন্য তুমি ইন্টারভিউ দিতে এসছো, ওইটা নিয়ে কথা বলবে। তুমি তোমার স্ট্রং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবে। সেকেন্ড হচ্ছে তুমি অফকোর্স যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছো সেই কোম্পানির ব্যাপারে জেনে আসবে। শুধু জব ডেসক্রিপশন বা জেডি যেটা তুমি পেয়েছো সেইটুকু জানাটা ইজ নট এনাফ। ইউ শুড অলসো নো কি কোম্পানি কত বছর আছে, কোম্পানির ওয়ার্ক কালচার কি, কোম্পানি কি ফিল্ডে আছে, এই ব্যাপারগুলো নিয়ে তোমার অ্যাওয়্যার থাকাটা খুব ইম্পর্টেন্ট। সো ইয়া। ফর প্যারেন্টস? And for parents, of course, like, you should also respect the thought of your children. Like, it's not that ki আমাদের যেটা আছে বিএসসি, বিকম, বিএ, এর বাইরেও অনেক কিছু অ্যাভিনিউজ আছে টু এক্সপ্লোর। আর স্টুডেন্টের সাথে কাউন্সিলিংয়ে প্যারেন্টসদেরকেও যাওয়া খুব ইম্পর্টেন্ট, বিকজ বাবা মার রোল খালি একটা বাচ্চাকে গ্রাজুয়েশন করিয়ে শেষ হয়ে যায় না। ইট ইজ অলসো দেয়ার কি আমি পোস্ট গ্রাজুয়েশন ওকে কোন একটা প্রপার লাইনে নিয়ে যেতে পেরেছি, গাইড করতে পেরেছি। সো ওটার সাথে বাবা মার গাইডেন্সের সাথে একটা প্রপার প্রফেশনাল ক্যারিয়ার কাউন্সিলরের গাইডেন্স নেওয়াটাও খুব দরকার। একদম একদম বুঝতে পারলাম, আপনারাও নিশ্চয়ই বুঝেছেন, যারা রয়েছে অভিভাবকরা বুঝেছেন, এবং যারা যেসব ছাত্রছাত্রীরা সদ্য পাস করেছেন তারা প্রফেশনাল লাইফে ঢুকে পড়বেন, তাদের জন্য কিন্তু রইল পরামর্শ, রইল লতিকা সিনহা যিনি রয়েছেন তার পরামর্শ রইল, এবং সেই সঙ্গে যারা ইতিমধ্যে কাজ করছেন তাদের জন্য পরামর্শ রইল। লাস্ট যেটা দিয়ে শুরু করেছিলাম যে ডিগ্রি ভার্সেস স্কিল না ডিগ্রি অ্যান্ড স্কিল, তো ফাইনাল সে অন দ্যাট। It's never degree versus skill, and it is degree and skill are both complementary to each other. একদম অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং মূল্যবান কিছু বক্তব্য এবং অভিজ্ঞতা এবং পরামর্শ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। Thank you so much for having me.